আজকে আমরা আইন জগতের একদম ভেতরে ঢুকে এর মূল কাঠামোটা বোঝার চেষ্টা করব। চলুন একটা খুব সাধারণ ঘটনা দিয়ে শুরু করা যাক। ভাবা যাক কেউ একজন রাস্তা দিয়ে হাঁটছেন আর হঠাৎ করে পৌরসভার খোঁড়া একটা খোলা গর্তে পড়ে গেলেন। কি একটা বিশ্রী অবস্থা, তাই না? লজ্জায় হয়তো তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। কিন্তু প্রশ্নটা হলো, এরপর কি? এই যে ক্ষতিটা হলো, এর জন্য কি কিছু করার আছে? ঠিক এই জায়গা থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। তো এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমাদের একটা প্ল্যান আছে। প্রথমে আমরা দেখব আইনের বিশাল জগৎটা আসলে কিভাবে দুটো ভাগে ভাগ করা। তারপর আমরা জানব এই টর্ট জিনিসটা আসলে কি, এটা যে অপরাধ বা ক্রাইম থেকে আলাদা সেই পার্থক্যটাও দেখব। আর অবহেলার বিষয়টা তো থাকছেই। সবশেষে আমরা কথা বলবো আইনজীবীদের ভূমিকা নিয়ে, আর কেন তাদের নৈতিকতা এত বেশি জরুরি সেটা নিয়েও। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কাজ হল আইন ব্যবস্থার একদম গোড়ার ভাগটা বোঝা। আইনের পুরো সিস্টেমটাকে একটা বিশাল লাইব্রেরির সাথে তুলনা করা যেতে পারে। ভাবুন তো, এই লাইব্রেরির দুটো মেইন সেকশন আছে, পাবলিক ল আর প্রাইভেট ল। পাবলিক ল কি করে? এটা দেখে ব্যক্তি আর রাষ্ট্রের সম্পর্কটা কেমন হবে, মানে বড় বড় সামাজিক বিষয়গুলো, যেমন দেশের নিরাপত্তা বা মানবাধিকার, এগুলো সবের আওতায় পড়ে। আর অন্যদিকে আছে প্রাইভেট ল, যেটা কিনা আমাদের মতো সাধারণ মানুষদের ব্যক্তিগত সম্পর্ক, চুক্তি বা ঝগড়া বিবাদ নিয়ে কাজ করে। তো এই পাবলিক লয়ের মধ্যে আসলে কি কি পড়ে? দেখুন, এখানে আছে বেশ কিছু পরিচিত নাম, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ল, যেটা সরকারি সংস্থাগুলোর নিয়মকানুন ঠিক করে। তারপর আছে ক্রিমিনাল ল বা ফৌজদারি আইন, মানে সমাজের বিরুদ্ধে যে অপরাধগুলো হয় সেগুলো নিয়ে এর কারবার। আর আছে কনস্টিটিউশনাল ল, যেটা আমাদের সংবিধান আর মৌলিক অধিকারগুলো রক্ষা করে। এবার আসি প্রাইভেট লর কথায়। এই সেকশনে আমরা পাই কন্ট্রাক্ট ল, প্রপার্টি ল, আর দেখুন এখানে একটা জিনিস হাইলাইট করা আছে, টর্ট ল। মনে আছে সেই রাস্তায় গর্তে পড়ে যাওয়ার ঘটনাটা? ঠিক এই টর্ট আইনের মধ্যেই কিন্তু ওটা পড়ে। আর এটাই হতে যাচ্ছে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাহলে চলুন পরের ধাপে যাই। এই যে আমরা টট করছি, এই জিনিসটা আসলে কি? শব্দটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষতি আর দায়বদ্ধতা বোঝার জন্য এটা জানাটা কিন্তু খুবই জরুরি। দেখুন, টর্ট শব্দটা এসেছে ল্যাটিন টর্টাম থেকে, যার মানে হলো বাঁকানো বা টুইস্টেড। সহজ কথায় এটা একটা দেওয়ানি বা সিভিল ভুল, মানে একজনের কোনো ভুলের কারণে যখন অন্য আরেকজনের ক্ষতি হয়। এটা কিন্তু কোনো ক্রাইম বা অপরাধ নয়, আবার কোনো চুক্তিভঙ্গও নয়। ব্যাপারটা হলো সমাজে একে অপরের প্রতি আমাদের যে একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বের লঙ্ঘন। আর এর প্রতিকার হিসেবে কিন্তু জেল বা শাস্তি হয় না, হয় আর্থিক ক্ষতিপূরণ। আর এখানেই একটা খুব জরুরি পার্থক্য চলে আসে। টর্ট আর ক্রাইম বা অপরাধ, এই দুটো জিনিসকে অনেকেই কিন্তু এক করে ফেলেন, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। এই টেবিলটা দেখুন, পার্থক্যগুলো খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। টর্ট হল একজন ব্যক্তির বিরুদ্ধে করা একটা ভুল, এর বিচার হয় সিভিল কোর্টে, আর এর উদ্দেশ্য হল ক্ষতিপূরণ দেওয়া। অন্যদিকে ক্রাইম বা অপরাধ হল পুরো সমাজের বিরুদ্ধে করা একটা ভুল, এর বিচার হয় ক্রিমিনাল কোর্টে, আর এর উদ্দেশ্য হল অপরাধীকে শাস্তি দেওয়া। এখানে ৪ নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। টর্ট আইনের কিন্তু কোনো নির্দিষ্ট কোড বা লিখিত আইন বই নেই, এটা মূলত বিভিন্ন মামলার রায়ের ওপর ভিত্তি করে, মানে জাজমেড লয়ের ওপর চলে। চর্চের মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো নেগলিজেন্স বা অবহেলা। আমাদের সেই গর্তে পড়ে যাওয়ার ঘটনাটা মনে আছে তো? ওটা কিন্তু এই নেগলিজেন্সের একটা একেবারে পারফেক্ট উদাহরণ। সহজ কথায়, যথেষ্ট সাবধান না হওয়ার কারণে এমনটা হয়। এই সংজ্ঞাটা খুব সহজ, কিন্তু বেশ জোরালো। নেগলিজেন্স হল অন্য কারো ক্ষতি এড়ানোর জন্য যেটুকু সাধারণ সাবধানতা বা যত্ন নেওয়া দরকার সেটা না নেওয়া। এখানে মূল বিষয়টা কিন্তু ইচ্ছে করে ক্ষতি করা নয়, বরং ক্ষতিটা আটকানোর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া। এখন প্রশ্ন হল, আইন কিভাবে বোঝে যে আসলেই নেগলিজেন্স হয়েছে কিনা? এর জন্য 4টে জিনিস প্রমাণ করতে হয়, একদম একটা চেকলিস্টের মতো। প্রথমত, ডিউটি বা কর্তব্য, যেমন পৌরসভার দায়িত্ব ছিল রাস্তা নিরাপদ রাখার। দ্বিতীয়ত, ব্রিচ বা সেই কর্তব্যের লঙ্ঘন, তারা একটা গর্ত খোলা রেখে সেই দায়িত্ব পালন করেনি। তৃতীয়ত, কজেশন বা কার্যকারণ, মানে ওই গর্ত খোলা ছিল বলেই দুর্ঘটনাটা ঘটেছে। আর চতুর্থ হল ড্যামেজ বা ক্ষতি, মানে যিনি পড়ে গেলেন তার আসলেই কোনো ক্ষতি হয়েছে, যেমন চিকিৎসার খরচ। এই 4টে শর্ত পূরণ হলেই তবে সেটাকে নেগলিজেন্স বলা যাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা আইনের কি নিয়ে কথা বললাম। এবার চলুন কথা বলি কারা এই আইন নিয়ে কাজ করেন তাদের নিয়ে।
মানে এই যে এত জটিল একটা ব্যবস্থা, এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে পথ দেখান কারা? ঠিক ধরেছেন, আইনজীবীরা। আইন পেশাটাকে কিন্তু শুধু টাকা রোজগারের একটা উপায় হিসেবে দেখা হয় না। এটাকে বলা হয় একটা মহান পেশা, একটা উচ্চ মর্যাদার পেশা। এই কথাগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে এটা শুধু ফি নেওয়ার থেকেও অনেক বড় একটা দায়িত্ব। তো যে কোনো একটা কাজকে পেশা বা প্রফেশন বলা হয় কেন, বিশেষ করে আইনকে? এর কয়েকটা কারণ আছে। যেমন এর জন্য অনেক পড়াশোনা আর ট্রেনিং দরকার হয়, একটা লাইসেন্স লাগে, এটা সমাজকে একটা খুব জরুরি পরিষেবা দেয়, আর সবচেয়ে জরুরি যে পয়েন্টটা সেটা হলো এটা একটা নির্দিষ্ট কোড অফ এথিক্স বা নৈতিকতার নিয়ম মেনে চলে। এই শেষ পয়েন্টটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আর এটাই আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে নিয়ে আসে, এবং আমার মতে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, লিগ্যাল এথিক্স বা আইনি নৈতিকতা। মানে যে নিয়মগুলো পুরো আইনি ব্যবস্থাকে এক সুতোয় বেঁধে রাখে। তাহলে লিগ্যাল এথিক্স আসলে কি? এগুলো কিন্তু শুধু ভালো-মন্দ উপদেশ নয়। এগুলো হলো সত্যিকারের নিয়ম আর মান, যা আইন পেশার প্রত্যেক সদস্যকে মেনে চলতে হয়। বলা যেতে পারে এটা পুরো সিস্টেমের একটা ভেতরের কম্পাসের মতো, যা সবসময় সঠিক পথের দিকে নির্দেশ করে। চিফ জাস্টিস মার্শালের এই কথাটা দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে এসেছে। লিগ্যাল এথিক্সের মূল লক্ষ্যই হল আইন পেশার সম্মান ও মর্যাদা বজায় রাখা। কেন? যাতে আইনজীবীরা সমাজের প্রতি তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারেন। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাই কিন্তু সাধারণ মানুষের আস্থার ওপর দাঁড়িয়ে আছে। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আইন তো সমাজকে চলার নিয়মকানুন দেখায়, কিন্তু যখন সেই নিয়মগুলোই যথেষ্ট হয় না, যখন কোনো জটিল পরিস্থিতি আসে যেখানে সাদা কালোয় উত্তর দেওয়া যায় না, তখন যারা আমাদের পথ দেখান, মানে আইনজীবীরা, তাদের পথ দেখায় কে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেই নৈতিকতার মধ্যেই, যা তাদের এই মহান পেশার মূল ভিত্তি।